আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়বো আগের দিনের মতন? ঠিক আছে, বর্ণালী পড়েছিলাম আমরা। বর্ণালীর যে পার্টটা এবার আমরা পড়বো, ঠিক আছে, সেটা কি কি পড়েছিলাম আগের দিন বর্ণালীতে? যে কি কি রিজিয়ন হয়, কি কি টাইপ হয়, তাই না? তো এবার আমরা পড়বো ওদের সম্পর্কে ডিটেলসে। দেখো, যেমন ধরো আমি বলেছিলাম যে একটা নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন গুলো কি করছে? বৃত্তাকার কক্ষপথে কি করছে? ঘুরতে থাকে, তাই না? এবার বলেছিলাম যখন কোনো আপার এনার্জি লেভেল থেকে বা হায়ার এনার্জি লেভেল থেকে ইলেকট্রন লোয়ার এনার্জি লেভেলে আসে, তখন এখান থেকে কি হয়? এনার্জি রিলিজ হয়, তাই না? তখন সেই এনার্জিটাকে আমরা কোথায় ফেলি? প্রিজমে। সেই প্রিজমে ফেলার পর আমরা সেখান থেকে কি পাই? বর্ণালী পাই, তাই না? এবার এই যে ভাগ বলেছিলাম 6টা, ঠিক আছে, সেই ভাগের প্রথমটা হচ্ছে, দেখো কিসের উপর ডিপেন্ড করছে। ধরে নাও একটা ইলেকট্রন N2 মানে সেল থেকে N1 সেলের মধ্যে কি করছে? নামছে, ঠিক আছে? তো N2টা কি? এখানে হায়ার এনার্জি লেভেল, হায়ার এনার্জি লেভেল। আর N1টা কি? লোয়ার এনার্জি লেভেল, তাই না? এই হায়ার এনার্জি লেভেল আর লোয়ার এনার্জি লেভেলে যখন বলছি, দেখো লিম্যান যখন পড়বো আমরা, পর একদম সিরিজ গুলো মনে রাখা খুব সহজ, ঠিক আছে? তখন কি হবে? এটা n ইকুয়ালস টু কি 1 2 3 4 এইভাবে আসছে। তো তো যখন উপরে যে কোনো কক্ষপথ থেকে উপরে 1 নম্বর কক্ষপথে বা 1 নম্বর অরবিটে ইলেকট্রন শিফট হয়, সেটা কোথা থেকে হতে পারে? 4 থেকে হচ্ছে, 3 থেকে হচ্ছে, 2 থেকে 1 হচ্ছে, ঠিক আছে? তো এই যে অনেকগুলো তাহলে বর্ণালী পাচ্ছি আমরা, একটা সিরিজ পাচ্ছি বর্ণালী। কিন্তু এখানে বর্ণালী গুলো কি জন্য পাচ্ছি? ইলেকট্রনটা হায়ার এনার্জি লেভেল থেকে 1 নম্বর কক্ষপথে আসছে, সে যেখান থেকে আসুক না, যেই কক্ষপথ থেকে আসুক না কেন, ঠিক আছে? তাহলে তখন আমরা পেয়ে যাবো কি? লিম্যান সিরিজ। এই জন্য লিম্যান সিরিজে N1 সমান সমান আমরা লিখবো 1, ঠিক আছে? আর N2 সমান সমান লিখবো 1 এর উপরের যে কক্ষগুলো আছে তাদের নাম্বার। সেটা কি কি হবে? 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে, এইভাবে চলতে থাকতে পারে, তাই না? তাহলে এটা কিসের লিম্যান? ঠিক একই রকম এরপরে যে আছে আমাদের বামার। গুড। তাহলে বামারটা কি হচ্ছে? দেখো বামারটা কি হচ্ছে? N2 ইকুয়ালস টু কি হবে? N1 ইকুয়ালস টু কি হবে বলো? N1 ইকুয়ালস টু কি হবে? 2। N1 ইকুয়ালস টু 2 হলো, তাহলে N2 ইকুয়ালস টু কি হবে? 1 হবে কি? 3 হবে। 1 কিন্তু হবে না, লোয়ার এনার্জি লেভেল আসবে না, তাহলে কি আসবে? হায়ার এনার্জি লেভেল, যেমন 3 4 5 এইভাবে চলতে থাকবে, তাই না? তাই তো? ঠিক একই রকম ভাবে আমরা পরের পেজে যাচ্ছি, একই রকম ভাবে দেখবো লিমান বামার। তারপরে কি আছে? প্যাশন, তাই না? প্যাশনে কি হয়? N1 সমান সমান হবে 3 পরপর কিন্তু একদম, ঠিক আছে? অসুবিধা নাই এটাতে। আর N2 ইকুয়ালস টু 4 5 6 যত উপর থেকে আসতে পারে, তাই না? একই রকম এরপরে হবে, এটা কি? ব্র্যাকেট, তাই না? ব্র্যাকেট। তাহলে ব্র্যাকেটের N1 ইকুয়ালস টু কি হচ্ছে একই রকম ভাবে বলো দেখি তোমরা? 4। আর N2 ইকুয়ালস টু হবে 5 6 7। তাহলে এইভাবে হচ্ছে। তাহলে এরপরে যেগুলো আছে তোমরা এমনিও পারবে। এরপরে আছে ফোন, তারপরে আছে হ্যামফ্রেজ, তাই না? তো এটা তোমরা অটোমেটিক পাবে। কিন্তু এটা যখন পাবে, তো সবচেয়ে বড় গল্প হচ্ছে এখানে, যদি তোমাকে ধরো কোনোভাবে এরকম ভাবে একটা প্রবলেম দিয়ে দিল যে বলছে প্রথম বামার সারি, কথাটা এই কথাটা উল্লেখ আছে,
তখন তোমরা কি করে বুঝবে যে প্রথম বামার সারিটা কি? ঠিক আছে, যখনই প্রথম আসবে বা দ্বিতীয় আসবে ভালো করে বুঝবে। বামার মানে কি? বামার মানে কোথায় আসছে? দুইয়ে আসছে। ধরে নাও এটা 1 নম্বর কক্ষপথ, এটা 2 নম্বর, এটা 3, এটা 4, এটা 5, এইভাবে আসছে, তাই না? তো আসবে কোনটাতে? এটাতে আসবে, 2 নম্বরে আসছে। এবার যখনই বলবে প্রথম, তাহলে 2 এর সবচেয়ে কাছে কোথা থেকে আসতে পারে? সবচেয়ে কাছে কোন কক্ষপথ থেকে আসতে পারে? 3। তাহলে 3 থেকে যে ইলেকট্রনটা 1 এ আসে 2 এ আসার জন্য যে বর্ণালীটা পাচ্ছি এটা হবে প্রথম বামার সারি বা প্রথম বামার বর্ণালী। বুঝতে পারলে ব্যাপারটা? একই রকম দ্বিতীয় বলে, তাহলে 4 থেকে 2 এ, তাই না? 4 থেকে কিসে আসছে? 2 এ। তাহলে এটা কোন ধরনের হয়ে যাবে? প্রথমের পর কি হবে? দ্বিতীয়, এইভাবে। বুঝতে পারছো? ঠিক আছে, এবার বামার এটা ওটা সিরিজ তো পড়লাম আমরা, কিন্তু এখানে আরো একটা কিছু পড়তে হবে, সেটা হচ্ছে একটা বিজ্ঞানীর নাম আছে রিডবার্গ। ঠিক আছে, রিডবার্গ। ঠিক আছে, এই রিডবার্গের সম্পর্কে কি পড়বো আমরা? রিডবার্গ একটা থিওরি বা একটা সমীকরণ দিয়েছিলেন আমাদেরকে, যেখান থেকে আমরা কি বের করতে পারবো? তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যাকে আগের দিন কি বলেছিলাম? কি দিয়ে লেখা হয়? নিউ বার দিয়ে, তাই না? নিউ বার দিয়ে। তিনি বলেছিলেন নিউ বার ইকুয়ালস টু আর ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে এখানে n2টা কি? n2টা হচ্ছে উচ্চতর, যেখান থেকে ইলেকট্রনটা আসছে। আর n1টা কোনটা? যেখানে ইলেকট্রনটা আসছে, তাই না? আচ্ছা, এখানে আর আর ইকুয়ালস টু হচ্ছে রিডবার্গ কনস্ট্যান্ট। রিডবার্গ কনস্ট্যান্ট এর ভ্যালু কত জানো কেউ? না, দেখো একটা সিম্পল শিখে দিচ্ছি। প্রথমে বলবে 6, 7, 8 লিখলে, তারপরে এখানে আগে যে উল্টো দিক থেকে লিখবে 9, 10, 1, 0, 9, 6, 7, 8, তাই না? তাহলে এটা একক কি হয়? পার সেন্টিমিটার, পার সেন্টিমিটার। তাহলে এখান থেকে কি আমরা বের করতে পারবো কোনো প্রবলেমের উত্তর? চলো দেখে নিচ্ছি। ধরো তোমাকে একটা কথা বললো যে প্রথম বামার সারির বিকিরণের বা কিসের স্পেকট্রামের বাংলা কি বলেছিলাম আমি? বর্ণালী, তাই না? তো প্রথম বামার সারির বর্ণালীর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, বা তরঙ্গ দৈর্ঘ্য হবে বলে 4টা অপশন দিয়ে দিল। ঠিক আছে, তাহলে ভালো করে বুঝো, আমাদের কাছে আছে নিউ বার সমান সমান আর 1/n1 স্কোয়ার 1/n2 স্কোয়ার। কিন্তু একটা জিনিস মনে রাখবে, যখনই বলে দিল বামার কোন সারির নাম উল্লেখ করে দিচ্ছে, তখন n1 তো ফিক্সড হয়ে গেল না? যদি লিম্যান বলে তাহলে n1 এর মান 1, যদি বামার বলে তাহলে n1 এর মান 2, যদি তারপরে যদি বামার প্যাশন বলে তাহলে n1 এর মান 3, তাই না? তাহলে এখানে বামার যেহেতু বলেছে n1 এর মান কিন্তু ফিক্সড হয়ে গেল। n1 এর মান কত হলো? 2। এবার প্রথম প্রথম বলেছে n2 এর মান তো যে কিছু হতে পারে, কিন্তু n2 এর মান 2 এর সবচেয়ে কাছে কোথা থেকে আসবে? 3 থেকে। তাহলে এখানে n2 এর মান হয়ে যাবে 3। ঠিক আছে, তাহলে আর নিউ বাই সমান সমান আমরা সবাই জানি 1/λ। কেন এই সম্পর্কটা বললাম? কারণ এখানে তরঙ্গ দৈর্ঘ্যটা চেয়েছিল, তাই না? তাহলে আমরা এখানে লিখতেই পারি 1/λ সমান সমান 109,678। অনেক বইয়ে 77ও লেখা হয়। ঠিক আছে, এইবার তোমার এখানে কি হচ্ছে?
1/2 এর স্কোয়ার মাইনাস 1/3 এর স্কোয়ার, তাহলে 1/λ ইকুয়ালস টু 109,678 1/4 মাইনাস 1/9। আশা করি এখান থেকে ক্যালকুলেশন করে পাওয়া যাবে, তাই না? এখান থেকে ল্যামডার মান যেটা পাবে সেটা কিন্তু সেন্টিমিটারে পাবে। কেন সেন্টিমিটারে পাবে? কারণ এর ইউনিটটা কি বলেছিলাম, সেন্টিমিটার, এই পুরোটার ইউনিট হয়ে যাবে সেন্টিমিটার ইনভার্স, কিন্তু ল্যামডা তো নিচে আছে, তাহলে আমরা উল্টালে পরে এটা কি হয়ে যাবে সেন্টিমিটার। তাহলে এখানে ল্যামডার মান হিসেবে পাবো, যেটাই ভাই এখানে ক্যালকুলেশন করে বের করতে হবে। তো ক্যালকুলেশন করলে কি হবে, 1/λ সমান সমান হবে 109,678 5/36। এবার এখান থেকে ক্যালকুলেশন করে তুমি বের করে নিতে পারো ল্যামডার মান, বুঝতে পারলে? তাহলে এরকম ধরনের যদি কোনো প্রবলেম আসে, ঠিক আছে, তাহলে কিন্তু ঘাবড়ানোর কিছুই নাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এরপরে দেখো আমরা নেক্সট টপিক পড়বো বামার সিরিজ নিয়ে, ঠিক আছে? বামার সিরিজ নিয়ে কিছু হাইড্রোজেনের একটা টেস্ট করা হয়েছিল, ঠিক আছে, বামার সিরিজে। তো সেখানে বামার সিরিজের কিছু হাইড্রোজেন টেস্ট করা হয়েছিল, সেখানে কি দেখা গেছিল দেখো, কয়েকটা লাইন পাওয়া গেছিল, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। তো একটার নাম দিয়েছে দেওয়া হয়েছিল এইচ আলফা, ঠিক আছে, একটার নাম দেওয়া হয়েছিল এইচ বিটা, একটার নাম এইচ গামা, আর একটার নাম এইচ ডেল্টা, তাই না? এবার এটা এনে ইম্পর্টেন্টটা কি জিনিসের, ঠিক আছে, ভালো করে বুঝবে। এটা হচ্ছে ফার্স্ট লাইন বামারের, অর্থাৎ কোথা থেকে কত দূর আসতে বুঝতে পারছো, ঠিক আছে। এটা হবে সেকেন্ড, তার মানে এটা কোথা থেকে কোথা আসছে, ট্রানজিশন, ইলেকট্রনের ট্রানজিশনটা কেমন হচ্ছে, ইম্পর্টেন্ট কিন্তু এগুলোই। ইলেকট্রনের, এর ক্ষেত্রে ইলেকট্রনের ট্রানজিশন কি হচ্ছে, n2, কত হচ্ছে এখানে n2 3, n1 কত হচ্ছে 2, অর্থাৎ এটা ট্রানজিশন হচ্ছে 3 থেকে 2, ঠিক আছে, 3 থেকে 2। তাহলে এটার হবে কি 4 থেকে 2, এটা হচ্ছে 5 থেকে 2, আর এটা হচ্ছে 6 থেকে 2। তার মানে হ্যাঁ বলছি, দেখো এখানে কি বললাম, এই যে হাইড্রোজেন কি করলো, হাইড্রোজেনকে নিয়ে, হাইড্রোজেন গ্যাসকে নিয়ে ওর যখন স্পেকট্রামে টেস্ট করা হলো, তখন বামারকে নিয়ে করা হলো, বামার সারিটাকে নিয়ে করা হয়েছিল। অনেক রকম সারি হয়, তো বামার সারি নিয়ে কেন করেছিলাম আমি আগের দিনে বলেছিলাম এই কথাটা, কারণ বামার কি দৃশ্যমান লাইটে বা ভিজিবল লাইটে আমরা দেখতে পাই, তাই ওটা নিয়ে কাজ করাটা আমাদের পক্ষে বা বিজ্ঞানীদের ক্ষেত্রে সুবিধা, তাই না? সেই কারণে সেটা নিয়েই কাজ করেছিলেন, ঠিক আছে। এবার ঘটনা হচ্ছে এইখানে যে দেখো এইচ আলফা, এইচ আলফাটা কোনটা, আমি যদি প্রশ্ন করি, যদি পরীক্ষায় প্রশ্ন দেয় যে এইচ আলফাটা কোন ইলেকট্রনের কোন ট্রানজিশনের জন্য বা কোন স্থানান্তরের জন্য পাওয়া যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখো এইচ আলফাটা হচ্ছে ফার্স্ট বামার সারি, বিটা হচ্ছে সেকেন্ড বামার সারি, গামা হচ্ছে থার্ড বামার সারি, আর এটা হচ্ছে ফোর্থ বামার সারি, তাই না? এবার ফার্স্ট বামার সারি আমরা সবাই জানি 3 থেকে 2 হয়, তারপর এটা 4 থেকে 2 হবে, তারপরে 5 থেকে 2, আর তারপরে হবে 6 থেকে 2। ইলেকট্রনের ট্রানজিশনটা এইভাবে হচ্ছে, ঠিক আছে। এবার এদের কালার আছে ওর, ঠিক আছে, এদের কালার কি, এর কালার হয় লাল, এর কালার হয় লাল, ঠিক আছে, এর হয় সবুজ বা সবুজাভ নীলও বলা হয়, সবুজাভ নীল, মানে সবুজ সবুজ ভাব আছে এরকম নীল, বুঝতে পারলে? আর এটা পিওর নীল, ঠিক আছে, আর এটা হচ্ছে বেগুনি। এবার কথাটা ভালো করে বুঝো এখানে, হ্যাঁ, আমরা আগের দিনে বলেছিলাম লালের ওয়েভলেন্থ সবচেয়ে বেশি না কম, সবচেয়ে বেশি, আর বেগুনের ওয়েভলেন্থ কি বলেছিলাম সবচেয়ে কম। ইম্পর্টেন্ট পয়েন্ট বল, ভালো করে পয়েন্টগুলো ভালো করে মন দিয়ে শুনবে, ঠিক আছে। তো এর বলেছিলাম এর কি সর্বোচ্চ তরঙ্গ
দৈর্ঘ্য, আর এর হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য। প্লাঙ্কের মতে আমরা জেনেছিলাম এনার্জি ইজ প্রপোর্শনাল টু 1/λ, তাই না? তাহলে ভালো করে বোঝো, তার মানে ট্রানজিশন যখন 3 থেকে 2 হচ্ছে, 3 থেকে 2 হচ্ছে, তখন যে এনার্জিটা আসছে, 4 থেকে 2 আসলে এনার্জিটা কি বেশি আসবে না, বেশি ছাড়বে না, তাই না? কেন বেশি ছাড়ছে তুমি বল না, এইটা হচ্ছে এনার্জি গ্যাপ 3 আর 2 এর মধ্যে, আর 4 আর 2 এর মধ্যে এনার্জি গ্যাপ কতটা, এতটা। তাহলে ওখান থেকে অবভিয়াসলি বেশি ছাড়ে এখানে আসতে হবে। এবার 5 থেকে যদি ছাড়ে তাহলে আরো বেশি ছাড়তে হবে, তাই না? তাহলে যত দূর থেকে ছাড়ছে এনার্জি বাড়ছে, আর ওয়েভলেন্থ, তাহলে ওয়েভলেন্থ, তাহলে এর সর্বোচ্চ এনার্জি ছাড়ছে, তাহলে ওয়েভলেন্থটা হচ্ছে সর্বনিম্ন, তাই বেগুনি কালার। দেখো ম্যাচ করে যাচ্ছে কিন্তু কনসেপ্টের সাথে কনসেপ্ট, বুঝতে পারছো? তাই এটা কি দিচ্ছে, বেগুনি কালার। আর এটা সবচেয়ে ছোট ট্রানজিশন হচ্ছে, অল্প ট্রানজিশন, এনার্জি গ্যাপটা সবচেয়ে কম, তাই না? তাই জন্য এর ওয়েভলেন্থটা কি হচ্ছে, সবচেয়ে বেশি হচ্ছে, তাই এখানে কালারটা দেখতেই পাচ্ছ কি দিচ্ছে, লাল। তার মানে আস্তে আস্তে লাল থেকে নীল বেগুনি এর দিকে যাচ্ছে, বুঝতে পারলে ব্যাপারটা? কোনো সমস্যা আছে এই অবধি? তাহলে এবার আমরা কি বলবো, তোমাদের প্রিয় মানুষ বোর, নিলস বোর, তাই না? তো অনেক আবার পরে আবার এটাতেই বোর হয়ে যায়, ঠিক আছে? তো এই সেই বোর যে অনেক ব্যাখ্যা আমাদেরকে দিয়েছিলেন, তাই না? তো বোর অ্যাকচুয়ালি কি করেছিলেন, অ্যাকচুয়ালি কি হয়েছিল, বোর এই যে বর্ণালী গুলো পড়লাম না, এই বর্ণালী টেস্ট গুলোই করেছিলেন হচ্ছে বোর। তিনি কি দেখলেন, ধরো কোনো পরমাণু আছে, একে এনার্জি দেওয়া হলো, এনার্জি তারপরে ওখান থেকে রিলিজ করছে, তখন সেই এনার্জিটাকে একটা প্রিজমের মধ্যে ফেললেন, ঠিক আছে? এবার প্রিজমের মধ্যে ফেলার পর যখন এর একটা এরকম ধরনের ওটি সৃষ্টি হচ্ছে, ঠিক আছে, তখন কি নোটিস করলেন তুমি ভালো করে বোঝার চেষ্টা করে এবার, ঠিক আছে? তিনি দেখলেন যে এইভাবে এক একটা লাইন তৈরি হচ্ছে, ঠিক আছে? তখন তিনি এই যে কি দিয়ে দেখে, এই বর্ণালী গুলো তিনি দেখেছিলেন বর্ণালী বীক্ষণ যন্ত্র, যেমন দূরবীক্ষণ যন্ত্র হয়, তাই না? তারপর অনুবীক্ষণ যন্ত্র হয়, বায়োলজিতে দেখেছো তোমরা, এখানে বর্ণালী বীক্ষণ যন্ত্র হয়, মানে ওটাকে বর্ণালীকে দেখার জন্য, ঠিক আছে? কারণ সূক্ষ্ম সূক্ষ্ম হয় না এটা। তো এই জানলে তিনি দেখলেন যে, এবং দেখলেন যে এক এতগুলো লাইন কেন, এক একটা লাইন কেন, তিনি প্রশ্ন করলেন নিজেকে নিজে, অনেক ভেবেচিন্তে তিনি বুঝতে পারলেন তাহলে নিশ্চয়ই তাহলে এটা এক একটা এনার্জির ডিফারেন্সের জন্য এক একটা লাইন তৈরি হয়েছে। অর্থাৎ তিনি ভাবলেন তাহলে এটা ধরো 2 থেকে 1 এসছে, ওই জন্য একটা লাইন, এখান থেকে 3 থেকে 1, 4 থেকে 1, বা আমি একের দেখাচ্ছি, আর একটাই সিরিজ আঁকলাম এখানে, লিম্যান সিরিজটা সাপোজ আঁকলাম, এটা কোন সিরিজটা এঁকেছি, লিম্যান। আরো সিরিজ পাওয়া যায়, আমি একের সিরিজটাই বলছি, এটা 5 থেকে 1, এটা 6 থেকে 1, এটা 7 থেকে 1, এইভাবে তিনি বুঝতে পারলেন। তার মানে তিনি এখান থেকে কি বুঝলেন, তার মানে এটা যদি 1 নম্বর কক্ষপথ হয় আর এটা 2 নম্বর কক্ষপথ হয়, এইভাবে যদি আমি কক্ষপথ এনার্জি আকারে উপরে মানে সাজাই, ঠিক আছে, তাহলে তিনি বলছেন যে যখন 2 থেকে 4 থেকে 1 করছি, তাই না? তাহলে দেখো এখান থেকে তিনি বুঝলেন তাহলে এই যে এক একটা কক্ষপথ আছে না, এই এক একটা কক্ষপথ হলো এক একটা শক্তি স্তর, এক একটা শক্তি স্তর। আর ইলেকট্রন কখনোই শক্তি স্তরের মাঝখানে থাকতে পারবে না। এটাকে তিনি ব্যাখ্যা করার জন্য ওই ল্যাডারের মেথড নিয়েছিলেন। ল্যাডার মানে মই, দেখেছো তো? মই আমরা কি করি, এইখানে দাঁড়াতে পারবো, একটা মানুষ এখানে দাঁড়াতে পারবে, তাই না? একটা মানুষ আবার এখানে দাঁড়াতে পারবে, কিন্তু এইখানে কেউ দাঁড়াতে পারবে, পারবে কি, পারবে না। তার মানে এটাই তিনি বলছেন যে ইলেকট্রন এখানে থাকতে পারবে, এখানে দাঁড়াতে পারবে, এখানে দাঁড়াতে পারবে, এখানে দাঁড়াতে পারবে, কিন্তু এদের মাঝখানে কখনো দাঁড়াতে পারবে না। আর এরা হচ্ছে এক একটা শক্তি স্তর। তিনি কি থেকে জানলেন এটা, এই ঘটনাটা এই বর্ণালী
পরীক্ষা করেই জানতে পারলেন। বুঝতে পারলে ব্যাপারটা? এবং তিনি আর একটা জিনিস দেখলেন যে এই প্রত্যেকটা বর্ণালী কি রেখা বর্ণালী, রেখা বর্ণালী তো প্রত্যেকটা বর্ণালী কি পেয়েছিলেন? রেখা বর্ণালী। এর আগেও টেস্ট করে অনেকজন রেখা বর্ণালী পেয়েছিলেন। তাই জন্য তিনি এটাও বুঝতে পারলেন যে পরমাণু কন্টিনিউয়াসলি এনার্জি ছাড়ে না। কারণ আমি আগের দিন এটা কথাও বলেছিলাম, সূর্য থেকে যে বর্ণালীটা পায় রামধনু, সেটা দেখতে কেমন হয় বলেছিলাম, একটা কালার শেষ হবে তারপরে আর একটা কালার তৈরি হয়ে যায়, তাই না? কিন্তু এখানে কেমন রেখা বর্ণালী কেমন বলেছিলাম, আগের দিন কালার দিয়ে দেখিয়েছিলাম যে একটা কালার যদি এখানে হয় তাহলে আর একটা কালার কিছুটা গ্যাপ দিয়ে এখানে, আর একটা কালার গ্যাপ দিয়ে এখানে, এবং দুটো কালারের মাঝখানে ব্ল্যাক স্পট থাকে, তাই না? তাহলে এই বিচ্ছিন্ন বর্ণালী বা রেখা বর্ণালী তৈরি হয় কিভাবে? বিচ্ছিন্ন ভাবে শক্তি ছাড়লে, তাই তো? সূর্য কন্টিনিউয়াসলি শক্তি ছাড়ে, তাই আমরা ওই বর্ণালী রামধনু যেটা বর্ণালী পাই সেটা কি কন্টিনিউয়াস বর্ণালী পাই, তাই না? কিন্তু এখানে রেখা বর্ণালী। বুঝতে পারছো? তো এই টেস্ট গুলো করার পর বোর্ড আমাদেরকে পুরো মডেলটা গিফট করলেন, ঠিক আছে? তো আমরা এবার জানবো বোর্ডের পরমাণু মডেলে কি বলা আছে। বোর্ডস অ্যাটমিক মডেল। বোর্ডস অ্যাটমিক মডেলে কি বলা আছে? প্রথমে তিনি বললেন এটাই যে পরমাণু কখনো কন্টিনিউয়াসলি ইলেকট্রন ছাড়তে থাকে না বা কন্টিনিউয়াসলি এনার্জি শোষণ করতেও থাকে না। অর্থাৎ তিনি বললেন পরমাণু যখন নিজের কক্ষপথে নিজের কক্ষপথে মানে এক নম্বর কক্ষে যে ইলেকট্রনটা আছে ওরা এক নম্বরে যখন যতক্ষণ ঘুরবে, ঠিক আছে, তখন ও না এনার্জি শোষণ করবে না এনার্জি বর্জন করবে। ঠিক একই রকম ভাবে দুই নম্বর কক্ষপথে যে ইলেকট্রনটা যতক্ষণ দুই নম্বরের মধ্যে ঘুরবে, ঠিক আছে, ততক্ষণ না ও এনার্জি শোষণ করবে না এনার্জি বর্জন করবে, তাই না? তাহলে এই ধরনের কক্ষপথকে কি কক্ষপথ বলা হয়? সুস্থিত কক্ষপথ। কি বলা হয়? সুস্থিত কক্ষপথ বা স্টেশনারি অরবিট। স্টেশনারি অরবিট, ঠিক আছে? এবার আমি একটা স্টেটমেন্ট দিচ্ছি। ধর তোমাকে বললো যে 5 নম্বর কক্ষপথের বা বলো কোনো পরমাণুর একটি সুস্থিত কক্ষপথে ইলেকট্রনটি 5 ইলেকট্রোভোল্ট এনার্জি শোষণ করলো। উক্তিটা ঠিক না ভুল বললাম? আমি বললাম কোনো একটি পরমাণু, ঠিক আছে, কোনো একটি পরমাণুর কোনো সুস্থিত কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রন 5 ইলেকট্রোভোল্ট শক্তি শোষণ করলো না, কোন সুস্থিত কক্ষপথে শোষণ করলো। তাহলে কথাটা কেমন হবে? ইলেকট্রনটি 5 ইলেকট্রন ভোল্ট শক্তি শোষণ করে উচ্চতর কক্ষপথে উন্নীত হলো, মানে ট্রানজিশন ঘটছে। এই জায়গাটাতে আমরা কি স্টেটমেন্ট গুলোতে এই জায়গাটায় সাবধান থাকবে, ঠিক আছে? স্টেটমেন্ট কোশ্চেন যখন দেয় এই জায়গাগুলোতে সাবধান থাকতে হবে। এমন ভাবে বলবে মনে হবে সত্যি লাগছে, কিন্তু বাস্তবে অনেক সময় ওটা ভুল বেরোয়। বুঝতে পারলে? তো এই ছোট ছোট জায়গা যেখানে আমাদের ডাউট থেকে যায়, এই অবধি কোনো সমস্যা থাকলে বলতে পারো। এটা হচ্ছে মডেলের প্রথম কথা, পরমাণু মডেলের প্রথম কথা। দ্বিতীয় কথাতে আসছি, এই অবধি কোনো সমস্যা থাকলে বলতে পারো। দেখো এরপরে আমরা কি দেখব? আমরা দেখব হচ্ছে এরপরে সেটা হচ্ছে বোর আর কি বলেছেন। বোর বলেছিলেন যে এই যে কোনো কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘুরছে, কোনো কক্ষপথে যখন ইলেকট্রনটা ঘুরছে, ঠিক আছে, তখন তিনি বলেছিলেন যে এই ঘূর্ণায়মান ইলেকট্রনের, ঠিক আছে, কি ঘূর্ণায়মান ইলেকট্রনের কি বলেছি? ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ m
ভি আর এটাকে কি বলছে? কৌণিক ভরবেগ। কৌণিক ভরবেগ বা এটাকে কি বলা হচ্ছে? ইংলিশে বলা হয় অ্যাঙ্গুলার মোমেন্টাম। অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই কৌণিক ভরবেগ সমান সমান NH বাই 2 পাই। NH বাই 2 পাই। এখানে এনটা কি? এখানে এন হচ্ছে কক্ষপথের নাম্বার। কোন কক্ষপথের ইলেকট্রন? যদি বলে বোরের প্রথম কক্ষপথের ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রন, তৃতীয় কক্ষপথের ইলেকট্রন, যে কোনো ঘরের। তো যদি n ইকুয়ালস টু 1 হয় মানে প্রথম কক্ষপথ, তাহলে MBR ইকুয়ালস টু কি হবে? 1h বাই 2 পাই। তাহলে 1/2 সমান সমান আমরা এটাও লিখতে পারি 0.5 h বাই পাই। h এর মানও তুমি জানো, পায়ের মানও জানো, ঠিক আছে? n ইকুয়ালস টু 2 হলে মানে দ্বিতীয় কক্ষপথের ক্ষেত্রে কি হবে? MVR ইকুয়ালস টু 2h বাই 2 পাই। তাহলে 2 পাইয়ের ক্ষেত্রে এখানে কি হবে? 2 দেখো সিঙ্গেল হয়ে যাচ্ছে, তাহলে h বাই পাই, তাই না? h বাই পাই। তাহলে দেখো এই কৌণিক ভরবেগ সম্পর্কেও তিনি কিন্তু আমাদেরকে বলেছিলেন। এর আগে তো আমরা জেনেছিলাম যে বাইরে একটা বল কাজ করে, ওটা সেমই রেখেছে এখানেও, ঠিক আছে? ভিতরে আকর্ষণ বল কাজ করে একটা, ওটাও সেম রেখেছে, যেটা আমরা কোথায় পড়েছিলাম? রাদারফোর্ডে, ঠিক আছে? দ্বিতীয় বলেছিলাম আমরা আর একটা কথা, সেটা হচ্ছে যেটা একটু আগেই আলোচনা করলাম, এক একটা কক্ষপথ হচ্ছে এক একটা কি শক্তি স্তর। এক একটা কক্ষপথ এক একটা শক্তি স্তর। এই শক্তি স্তরকে এন দিয়ে লেখা হয়, যাকে আমরা বলি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এর ভ্যালু কখনো 0 হবে না আর ফ্র্যাকশন হবে না, সব সময় হবে পজিটিভ। পজিটিভ ইন্টিজার ভ্যালু। পজিটিভ ইন্টিজার ভ্যালু, পূর্ণ সংখ্যা, পজিটিভ ধনাত্মক পূর্ণ সংখ্যার আমরা সবসময় এর ভ্যালুটা পাবো। বুঝতে পারছো ব্যাপারটা সবাই? ক্লিয়ার? তাহলে এখানে কি কি জিনিস জানতে পারলাম, বুঝতে পারলে? ঠিক আছে, আরো জিনিস জানতে পারবো, তোমরা এটা কপি করে নাও। আচ্ছা, তাহলে বোরের সম্পর্কে আমরা এটা জানলাম। এবার আমরা এটা একটু ব্যাখ্যা করে দিই যে n ইকুয়ালস টু যে তিনি বললেন, তাই না? n ইকুয়ালস টু এটা বললেন, তাহলে কি কি হবে? 1 2 3 4 এভাবে চলতে থাকবে, তাই না? তাহলে প্রথম কক্ষপথের নাম তিনি কি বলেছিলেন? কে। তারপরে কক্ষপথের নাম দিলেন এল, তারপরে এম, তারপরে এন, এইভাবে চলতে থাকবে। যদি শক্তির কথা বলা হয় তাহলে এই শক্তিতে কে এর মান সবচেয়ে কম হয়, তারপরে এল এর ভ্যালু, তারপরে এম এর ভ্যালু, তারপরে এন এর ভ্যালু, এইভাবে চলতে হবে। অর্থাৎ নিউক্লিয়াস থেকে যত দূরে যাচ্ছে কক্ষপথ, ঠিক আছে, তত ওর এনার্জি কি হচ্ছে? বাড়ছে। এনার্জি কি হচ্ছে? বাড়ছে। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? এইবার আরো একটা কথা বলেছিলেন তোমরা আরো একটা কথা বলেছিলাম যে তোমরা পড়েছিল এর আগেও ছোটবেলা, যে 2n² এর সূত্র মনে আছে কারোর? 2n² এর সূত্র কি? এটা মানে হচ্ছে কোন কক্ষপথে সর্বাধিক কতগুলি ইলেকট্রন থাকতে পারে, সেটার একটা সমীকরণ, তাই না? তো এই সমীকরণে দেখো কি হচ্ছে? 2n²। যদি n ইকুয়ালস টু 1 হয় তাহলে কি হবে? n ইকুয়ালস টু 1 হলে পরে 2n² সমান সমান হচ্ছে 2 ইন্টু 1 এর স্কোয়ার, দ্যাট ইজ 2। তার মানে প্রথম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন কটা থাকতে পারে? দুটো। প্রথম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন কটা থাকতে পারে? দুটো, ঠিক আছে?
এবার যদি n ইকুয়ালস টু 2 বলি অর্থাৎ সেকেন্ড কক্ষপথে, তাহলে 2n² যদি সূত্র মনে করা হয় তাহলে এটা কত হলো 2 × 4 দ্যাট ইজ 8। তাহলে দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন থাকতে পারে, তাই না? তাহলে এইভাবে আমরা পরপর যদি যাই, ঠিক আছে, তাহলে দেখবো যেতে পারছে, চলতে থাকবে এভাবে। 3 নম্বর কক্ষপথে কটা ইলেকট্রন থাকতে পারবে? 18টা, তাই না? এইভাবে আছে। কিন্তু এখানে আবার কিছু সমস্যাও ছিল, মনে আছে? এটা কি ছিল? সীমাবদ্ধতা। এই 2n² সূত্রের কিছু সীমাবদ্ধতা আমাদের কাছে ছিল। সেটা কি? সবচেয়ে বাইরের, যেটাকে আমরা বলি ভ্যালেন্স সেল বা আউটার মোস্ট সেল, ভ্যালেন্স সেল বা আউটার মোস্ট সেলে সর্বাধিক 8টা ইলেকট্রন থাকতে পারবে, তার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। অর্থাৎ ভ্যালেন্স সেলে, আমি শর্টে লিখলাম এখানে, হ্যাঁ, ভ্যালেন্স সেলে 8টার বেশি ইলেকট্রন থাকতে পারবে না। ম্যাক্সিমাম কটা? 8। ম্যাক্সিমাম কত? 8টা ইলেকট্রন থাকতে পারবে। বুঝতে পারছো? 2 নম্বর হচ্ছে পেনাল্টিমেট। পেনাল্টিমেট সেলে বা অরবিটে কটা ইলেকট্রন থাকতে পারে? পেনাল্টিমেট মানে হচ্ছে, ধরে নাও এটা একটা নিউক্লিয়াস, এটা প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ। তো সবচেয়ে বাইরের কক্ষপথ কোনটা? এটা হচ্ছে n = 1 2 3 4। তাহলে সবচেয়ে বাইরের আউটার মোস্ট সেল কোনটা? 4। তাহলে এটা হয়ে যাবে, কারণ এরপরে তো নাই, এটাই সবচেয়ে লাস্টে আছে, তো এটা হয়ে যাবে আউটার মোস্ট সেল। আর পেনাল্টিমেট সেল হচ্ছে একেবারে বাইরের কক্ষপথের জাস্ট ভিতরের কক্ষপথটা, জাস্ট একদম নেক্সট ভিতরে যেটা কক্ষপথ আছে সেটাকেই বলা হয় পেনাল্টিমেট অরবিট বা পেনাল্টিমেট সেল। তাহলে এটা যদি সবচেয়ে বাইরের হয় তাহলে পেনাল্টিমেট কি হবে? 4 যদি আউটার মোস্ট হয়, ভ্যালেন্স সেল হয়, তাহলে পেনাল্টিমেট সেল কোনটা হবে? এর জাস্ট ভিতরে কে আছে? 3, অবভিয়াসলি। তাহলে এটা কি হবে? 3। অর্থাৎ এটাকেই বলবো আমরা পেনাল্টিমেট সেল। ঠিক আছে? এটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে, ঠিক আছে, ডিপেন্ড করবে আউটার মোস্ট সেল কি আছে তার সাপেক্ষে হয় পেনাল্টিমেট সেল। বুঝতে পারছো? তাহলে পেনাল্টিমেট সেলে সর্বাধিক ম্যাক্সিমাম কতটা ইলেকট্রন থাকতে পারে? ম্যাক্সিমাম বলেছিল 18টা ইলেকট্রন থাকতে পারে, তার থেকে বেশি থাকতে পারবে না। মনে আছে? এই দুটো কথা ইম্পর্টেন্ট, দুটো কি দিয়েছিল? সীমাবদ্ধতা দিয়েছিল। ঠিক আছে, এবার একটা জিনিস শিখবো আমরা বোর্ড থেকেই। বোর্ড কিন্তু মনে রাখবে, বোর্ড আমাদেরকে অনেক রকম মানে ইকুয়েশন দিয়েছিল। একটা ব্যাসার্ধ বের করার ইকুয়েশন, একটা হচ্ছে তোমার ভেলোসিটি বের করার ইকুয়েশন, আর একটা হচ্ছে এনার্জি বের করার ইকুয়েশন। তো সেই ইকুয়েশন গুলো আমরা পরের ক্লাসে করব, কারণ হচ্ছে সেটার সাথে আমরা ডাইরেক্টলি কোশ্চেন্স করতে শুরু করব ওটার উপরে। ঠিক আছে, ওই জন্য ইকুয়েশন গুলো স্কিপ করছি, কিন্তু ইকুয়েশনের একটা থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশন আছে, সেই থিওরিটিক্যাল অ্যাপ্লিকেশনটা আমরা আজকে আলোচনা করব। তো আমরা কিসের আলোচনা করবো? এনার্জি নিয়ে। কিসের কি নিয়ে আলোচনা করব? এনার্জি নিয়ে, তাই না? তো এনার্জি নিয়ে যখন আলোচনা করব তো মনে রাখবে 1 নম্বর যে কক্ষপথের এনার্জি গ্যাপ, ভালো করে এটাকে নোটিস করবে। হ্যাঁ, 1 নম্বর কক্ষপথটার এনার্জি লেভেল এখানে আঁকলাম, 2 নম্বরটা এখানে আঁকলাম, 3 নম্বর এখানে আঁকছি, 4 নম্বর এখানে আসছি, 5 নম্বর এখানে, 6 নম্বর এখানে, 7 নম্বর এখানে। এখান থেকে কি বুঝতে পারছো তোমরা বলো? এনার্জি তো বাড়ছে, তাই না?
এনার্জি গ্যাপ দেখো, এটা এনার্জি তো, এনার্জি তো এটা, হ্যাঁ। তো এখানে ভালো করে বুঝবে জিনিসটা, ঠিক আছে। দেখো 2 আর 1-এর মধ্যে এনার্জি গ্যাপ সবচেয়ে বেশি, বাড়ছে এনার্জি ঠিকই আছে, কিন্তু দেখো এনার্জি গ্যাপ গুলো আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে বা কমে যাচ্ছে, তাই না? বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার? এবার ধরো তোমাকে একটা কোশ্চেন দিলাম আমি, যে 4টা অপশন দেওয়া আছে, 4টা অপশনে বলছে কোন ট্রানজিশনে সর্বাধিক এনার্জি বেরোবে। তোমাকে দিয়ে দিল 2 থেকে 1, 3 থেকে 2, 4 থেকে 3, 5 থেকে 4, 2 থেকে 1, তাই না? তাহলে কত সুন্দর সলভ হয়ে গেল তাড়াতাড়ি। কোন ইকুয়েশন মনে, মজার ব্যাপার এটা হচ্ছে কোন ইকুয়েশন আমাদের জানারও দরকার পড়লো না, আমরা অটোমেটিক্যালি বুঝতে পারলাম যে কোনটা কিরকম হচ্ছে, তাই না? আর যদি এরকম দিত 2 থেকে 1, 3 থেকে 1, 4 থেকে 1 আর 5 থেকে 1, এটাতে কোনো ব্যাপার না, এটা সবাই পারবো, তাই না? কারণ পরেরটা কি ফিক্সড আছে, ডিফারেন্স যত বাড়ছে তত এনার্জি বেশি হবে। কিন্তু এখানে আমরা এসে প্রবলেমে পড়ে যেতাম যদি এটা না জানতাম। কেন? কারণ প্রত্যেকটা ডিফারেন্স কি হচ্ছে, সেম হচ্ছে, একটা একটা করে কক্ষপথের ডিফারেন্স হচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এখানে আমরা এর যে এনার্জির ইকুয়েশন দিয়েছিল আমরা ধরে নাও জানি না, আমি তো আলোচনাও করিনি আজকে, তাই না? কিন্তু তা সত্ত্বেও শুধুমাত্র এই জিনিসটা জেনে আমরা এটাকে সলভ করতে পারছি। তার মানে যদি এখানে 8 নম্বর রাখি তাহলে ওর এনার্জি গ্যাপটা আরো কাছে হয়ে যাবে, তাই না? 9 নম্বর গুলো আরো কাছে হয়ে যাবে, মানে আরো আস্তে 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 এনার্জি গ্যাপটা কমতে থাকবে। বুঝতে পারলে? এনার্জি বেশি হচ্ছে ঠিকই, কিন্তু এনার্জির যে গ্যাপটা সেটা ধীরে ধীরে কমে যাচ্ছে। বুঝতে পারছো ব্যাপারটা? এই অবধি কোনো সমস্যা আছে কারণ? এবার আমরা দেখো বোর্ড যখন করেই নিলাম, ঠিক আছে, তো পরমাণুর মডেলের, পরমাণুর যে গঠন আছে তার মেন জায়গাতে একটু চলে যাই, ডাইরেক্টলি মেন জায়গাতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বারস। কারণ বোর্ডের কাছ থেকে তো একটা কোয়ান্টাম নাম্বার জেনেই নিলাম আমরা, তাই না? বাকি কোয়ান্টাম নাম্বার গুলো জানবো, জানার পর আমরা ইলেকট্রনিক কনফিগারেশনটা শিখবো। তাহলেই তোমার ম্যাক্সিমাম যে মানে টপিক সেটা হয়ে গেল। আর একদিন আমরা কি আলোচনা করব, এই কোয়ান্টাম নাম্বারের সাথে সাথে আমরা আলোচনা করে নেব অরবিটালের স্ট্রাকচার, ঠিক আছে? দেখো কোয়ান্টাম নাম্বারটা কি অ্যাকচুয়ালি, তাই না? এই যে একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস গুলো কি করছে, নিউক্লিয়াসকে ঘিরে আসতে, নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রন গুলো কি করছে, চারিদিকে আবর্তন করছে না, চারিদিকে কি করছে, আবর্তন করছে, তাই তো? তো এখানে গিয়ে কক্ষপথ আছে, তো এটা দেখা যাচ্ছে পরবর্তীকালে যখন দেখা গেছে কোনো পরমাণু থেকে যখন এনার্জি আসে, ঠিক আছে, তখন যে এগুলো পাওয়া যায়, বর্ণালী গুলো পাওয়া যায়, যেটা বোর পাচ্ছিল, ভালো করে মন দিয়ে শোনো, যেটা বোর পাচ্ছিল যে 2 থেকে 1 একটা রেখা পাচ্ছিল, তাই না? যখন 2 থেকে 1 আসছিল একটা রেখা পাচ্ছিল, পরবর্তীকালে যখন অনেক সময় গেল আস্তে আস্তে কি হলো, ওই বর্ণালী বীক্ষণ যন্ত্রটা অনেকটা পাওয়ারফুল হলো। যখন আমরা প্রথম মোবাইল ক্যামেরা চালাই তখনকার ক্যামেরা আর এখনকার ক্যামেরার মধ্যে পার্থক্য আছে, তাই না? এখন যদি একটু ভালো করে নোটিস করি তো জামার সুতা পর্যন্ত দেখা যাবে, তাই না? তাহলে এতটা নিখুঁত ভাবে কাজ করছে। ঠিক একই রকম ভাবে প্রথমে যখন বর্ণালী বীক্ষণ যন্ত্র দেখেছিল তখন 2 থেকে 1 ট্রানজিশনের জন্য একটাই রেখা দেখতে পেয়েছিল বোর, ঠিক আছে? পরবর্তীকালে দেখা গেল এই 2 থেকে 1-এ কটা রেখা পাচ্ছি, 2টো রেখা পাচ্ছে। 3 থেকে 1-এ যখন দেখছে কটা রেখা পাচ্ছে,
তিনটে রেখা পাচ্ছে, ঠিক আছে। তাহলে এই রেখা বর্ণালী গুলো কখনো দুটো পাচ্ছে, কিন্তু বোর্ড দেখেছিল কি প্রত্যেকটার ক্ষেত্রে কি দেখেছিল, একটা করে রেখা পাচ্ছে, তাই না। আর এখানে দুটো তিনটে করে পাচ্ছে, কেন? এবার ওটাকে আরো বেশি পাওয়ারফুল যখন রেজুলেশন দিয়ে যখন দেখলো, তখন দেখছে আরো সূক্ষ্ম সূক্ষ্ম লাইন ওর মধ্যে অবস্থান করছে। এটা কে দেখেছিল জানো? সোমারফিল্ড বলে একজন বিজ্ঞানী ছিলেন, ঠিক আছে। সোমারফিল্ড বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি দেখেছিলেন। তারপরেই উনি ভাবলেন যে এটা ব্যাপার কি তাহলে। তখন তিনি বললেন এই যে কক্ষপথ, যেটা একটা এনার্জি স্তর বলছি আমরা, তাই না, সেটা আবার আরো ছোট ছোট এনার্জি স্তরে ভাঙা আছে, আরো ছোট ছোট এনার্জি স্তরে ভাঙা আছে। ওই জন্য দেখো দুটো বর্ণালী পাচ্ছি, এনার্জি ডিফারেন্ট না থাকলে তো পেতাম না, কিন্তু সেই এনার্জি গুলো খুব কাছাকাছি, তাই রেখাগুলো খুব ক্লোজ ছিল। ওই জন্য প্রথমবার যখন বোর্ড দেখেছিলেন তখন সেটাকে একটাই মনে হয়েছিল, বুঝতে পারলে। এই জন্য তিনি বললেন যে এইখানে নিশ্চয়ই তাহলে যে কক্ষপথ যে একটা, যেটাকে একটা এনার্জি লেভেল বলছিলাম, ওই একটা এনার্জি লেভেল আবার একাধিক এনার্জি লেভেল নিয়ে, ছোট ছোট একাধিক এনার্জি লেভেল নিয়ে তৈরি, বুঝতে পারছো। তাহলে এই ছোট ছোট এনার্জি লেভেলটাকে তখন নাম দিলেন, কি নাম দিলেন? উপকক্ষ। কি নাম দিলেন? উপকক্ষ বা সাবসেল। কি নাম দিলেন? সাবসেল। এই উপকক্ষকে ব্যাখ্যা করার জন্য বোর যেমন কক্ষপথকে ব্যাখ্যা করার জন্য প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বা মুখ্য কোয়ান্টাম সংখ্যাকে ব্যবহার করেছিলেন এন কে, তাই না। এখানে গৌণ কোয়ান্টাম সংখ্যা বা ইংরেজিতে বলা হয় অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার, যাকে আমরা কি দিয়ে লিখি? স্মল এল দিয়ে। তাহলে এটাকে আমরা কি দিয়ে লিখি বললাম? স্মল এল দিয়ে, তাই না। এবার এই স্মল এল তাহলে কাকে ডিপেন্ড, কাকে মানে নির্দেশ করে? উপকক্ষকে, ঠিক আছে। এবং তিনি বললেন উপকক্ষ হয় বৃত্তাকার হবে আর না হয় উপবৃত্তাকার, তাই না। ওই দুটোই হয়। কক্ষপথ কিভাবে হয়? কক্ষপথ শুধু বৃত্তাকার হয় বলা হয়েছিল, তাই না। কিন্তু বলেছিলেন যে এটা বৃত্তাকার বা উপবৃত্তাকার উভয় রকমই হতে পারে, বোঝা গেল। এবার প্রশ্ন তোমাদের মাথায় জানতে পারে স্যার আমরা কি করে বুঝবো কোনটা বৃত্তাকার কোনটা উপবৃত্তাকার? একটু পরেই সেটা আমরা বুঝতে পারবো যে কখন কি করে বুঝবো কোনটা বৃত্তাকার কোনটা উপবৃত্তাকার, ঠিক আছে। তিনি বললেন এই এল এর ভ্যালু, এই যে এল এর ভ্যালু আছে, এই এল এর ভ্যালুটা কি থেকে কি আসবে দেখো, 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত ভ্যালু পাবো, 1 পর্যন্ত ভ্যালু পাবো, 0 থেকে n মাইনাস 1। যেমন ধরো n ইকুয়ালস টু যদি 1 হয়, n এর মান তো 0 হতে পারবে না, আমি আগেও বলেছি, তাই না। n এর মান যদি 1 হয় তাহলে তুমি বলো l এর মান কত হতে পারে? 0 থেকে n এর মান বসা, কত আছে এখানে? 1, তাহলে এখানে 1 বসাও, 1 মাইনাস 1 0, তাহলে 0 থেকে 0 কি পাবো? 0ই পাবো, তাহলে এখানে মান হবে 0। তাহলে যে উপকক্ষটা পাবো সেটা কোন ধরনের উপকক্ষ পাবো? এল এর মান যখনই 0 আসবে, মনে রাখবে এটা, এল এর মান যখনই 0 থাকবে তখনই উপকক্ষটা হয় স্মল এস। এই উপকক্ষগুলোকে স্মল লেটার দিয়ে লেখা হয় এস পি ডি এফ, আমরা 4টা পেয়েছি, তাই না। এন এর মান যদি 2 হয়, ঠিক আছে, তাহলে এল এর মান কি কি পাবো? 0 থেকে 2 মাইনাস 1 মানে 1। তো 0 থেকে 1 কি কি হতে পারে? একটা 0 হবে আর একটা 1 হবে। তো 0 হলে একই রকম কি পাবো? এস। 1 হলে কি পাবো? টি। এন এর মান 3 হলে পারে 0
1 2, তাহলে 0 এর জন্য আবার এস পি, এল এর মান 2 হলে পরে কি হয় ডি, তাই না? এর মান 4 যদি হয় এল এর মান হবে 0 1 2 3, 0 এর জন্য এস ই ডি আর তারপর হবে এফ। বুঝতে পারছো এটা? বাহ। এবার তোমরা বলো, আমি যদি বলি এস উপকক্ষ, তাহলে বলতে পারবে এখানে এই এস গুলোর মধ্যে কোন এস এর কথা বলছি? না, কোন এস উপকক্ষের কথা বলছি? এস দেখো, 1 নম্বর কক্ষপথের এস আছে, 2 নম্বর কক্ষপথে এস আছে, 3 নম্বর কক্ষপথে, মানে সব কক্ষপথে এস আছে। পিও অনেক কক্ষপথে পাবো, ডিও অনেক কক্ষপথে পাবো, তাই না? তাহলে এক্স্যাক্টলি আমি এস উপকক্ষ বলতে কোন উপকক্ষকে বোঝাচ্ছি? কোনো উপকক্ষকে বোঝাতে পারছি না, কোনো পার্টিকুলার উপকক্ষকে বোঝাতে পারছি না, তাহলে সমস্ত এস উপকক্ষকেই বোঝাচ্ছি। তাহলে পার্টিকুলার কোন এস উপকক্ষকে বুঝাবো, এটার কি কোনো উপায় আছে? চলো, তাহলে দেখো পার্টিকুলার কোন এস বা পার্টিকুলার কোন পি উপকক্ষকে বুঝাচ্ছি, এটার জন্য কি করতে হয় দেখো, ভালো করে বুঝবে। এর সামনে যে জায়গাটা আছে, এই সামনের জায়গাটা, ঠিক আছে, এই সামনের জায়গাটাতে আমরা কক্ষপথের নাম্বারগুলো বসিয়ে দেব, কক্ষপথের নাম্বারগুলো বসিয়ে দেব, ঠিক আছে, কক্ষপথের নাম্বারগুলো বসিয়ে দেব। তাহলে এর ক্ষেত্রে কি বসালাম 1, এর ক্ষেত্রে দেখো 2 2, এর ক্ষেত্রে দেখো 3 3 3, এর ক্ষেত্রে দেখো 4 4 4 4। তাহলে 1s বুঝাই আমরা, 1s যখনই বলবো তো বুঝে নিতে হবে 1 নম্বর কক্ষপথের এস কথা বলছি। যখনই বলবো 3p তখনই বুঝে নিতে হবে 3 নম্বর কক্ষপথের পি এর কথা বলছি। যখন বলবো 5f তাহলে 5 নম্বর কক্ষপথের এফ এর কথা বলছি। তাহলে সামনের যে নাম্বারটা থাকে ওটা কিন্তু প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা থাকে, বুঝতে পারলে? আর এল এর মান কি হবে ওটা আমরা এই কক্ষপথ দেখে বুঝে নিতে পারবো, বুঝতে পারলে ব্যাপারটা? ক্লিয়ার? তাহলে এবার যেটা বলছিলাম তোমাদের, যে এখানে বৃত্তাকার কে হবে, উপবৃত্তাকার কে হবে, তাই না? কি করে বুঝবো? দেখো, আমি আগে থিওরি বলছি, ভালো করে শুনে নাও, তারপরে মনে রাখার কৌশলও বলে দেবো, ঠিক আছে? সিম্পল হিসাব, যদি যদি ঠিক আছে, কি হচ্ছে, যদি দেখো যে n বাই এল প্লাস 1, কি বললাম, n বাই এল প্লাস 1 ইকুয়ালস টু 1 হয়, ঠিক আছে, তবে উপকক্ষটি বৃত্তাকার হবে, আর নট ইকুয়ালস টু 1 হলে উপবৃত্তাকার হবে, তাই না? এবার ধরো আমি 1s এর কথা বলছি, 1s এর ক্ষেত্রে n বাই এল প্লাস 1 কি হচ্ছে, তো দেখো 1s এর ক্ষেত্রে n এর মান কি, l এর মান কি হবে, l প্লাস 1 কি হবে, আর n বাই এল প্লাস 1 কি হবে, তাই না? তো ভালো করে দেখো 1s এর ক্ষেত্রে n এর মান কত 1, তাই না? s এর মান কত 0, তাহলে 0 প্লাস 1 দ্যাট ইজ 1, তাহলে এখানে 1 বাই 1 দ্যাট ইজ 1, তার মানে কি হয়ে গেল, এটা বৃত্তাকার, তাই না? তার মানে এটা হয়ে গেল বৃত্তাকার। ক্লিয়ার? একই রকম ভাবে যদি আমরা 2s বলি তাহলে এর মান 2, এর মান এল এর মান কি হবে s এর জন্য 0, তাহলে n প্লাস এল প্লাস 1 0 প্লাস 1 দ্যাট ইজ 1, তাহলে n বাই এল প্লাস 1 কি হবে 2 বাই 1 দ্যাট ইজ 2, তার মানে এটা উপবৃত্তাকার। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে এইভাবে প্রত্যেকটার ক্ষেত্রে, টুপির ক্ষেত্রে 2, এল এর মান 1, 1 প্লাস 1 দ্যাট ইজ 2, তার মানে 2 বাই 2 দ্যাট ইজ 1, তাহলে বৃত্তাকার, তাই না? তার মানে বৃত্তাকার, তাই না? তাহলে এটা কি দাঁড়ালো,
তাহলে কি হচ্ছে যে এইভাবে আমরা বলতে পারবো কোনটা বৃত্তাকার হবে এবং কোনটা উপবৃত্তাকার হবে। বোঝা গেল ব্যাপারটা? এবার আমি বলছি তোমাদের যে হাতে লাস্ট আঙুলটা আছে, ঠিক আছে, কোন আঙুলটা বললাম? এইটা আঙুল। তো আমরা কাউন্ট করি না 1 2 3 4 করে এইটা আঙুল দিয়ে, ওই জন্য আমি এটা আঙুলের কথা বললাম। তো এখানে 1 2 3, তারপরে এখানে 4। তো দেখো যখন আমরা এস বলি, এস কোথায় আছে দেখো এখানে, তারপরে কি আছে পি, তারপরে কি আছে ডি, আর মাথায় আছে এফ, তাই না? তাহলে ভালো করে বুঝো আস্তে। এবার এস কত নম্বরে পাচ্ছি আমরা? প্রথমে। তাহলে 1s বৃত্তাকার। এবার পি কোথায় পাচ্ছি? কত নম্বরে পাচ্ছি? তাহলে 2p বৃত্তাকার। আমাদের এই আঙুলটা বলে দিচ্ছে কোনটা কোনটা বৃত্তাকার হবে, ঠিক আছে না? এরপরে দেখো 3 নম্বর ডিটা কত নম্বরে আসছে? 3 নম্বরে। তাহলে 3d বৃত্তাকার। আর এফ কত নম্বরে আসছে? 4 নম্বরে। তাহলে 4f বৃত্তাকার। তাহলে এই 4টা বৃত্তাকার, বাকি সব উপবৃত্তাকার। বুঝতে পারলেন? ক্লিয়ার? কোন সমস্যা আছে? চলো আমরা যেমন দেখো একটু আগে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের এমভিআর বলেছিলাম, বের মনে আছে? কৌণিক ভরবেগ বা অ্যাঙ্গুলার মোমেন্টাম। ঠিক তেমনি উপবৃত্তাকারের ক্ষেত্রেও কিন্তু এটা হয়, ঠিক আছে? তো এর ক্ষেত্রে কি হচ্ছে, NH/2π বলেছিলাম, তাই না? কক্ষপথের ক্ষেত্রে, তাই তো? কিন্তু উপকক্ষের ক্ষেত্রে হয় উপকক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ MVR ইকুয়ালস টু হচ্ছে, এখানে একটু ডিফারেন্স দেখো, H/2πটা থাকবে, এটা মনে রাখবে। শুধু n এর বদলে, nটাই তো মুখ্য কোয়ান্টাম সংখ্যা, ওটা কাকে ডিপেন্ড করছে? কক্ষপথকে করছে, রিপ্রেজেন্ট করছে। আর এটা তো উপকক্ষ, তাহলে এল এল ব্যাপারটা আসতে হবে। তাহলে এখানে এল ব্যাপারটা কিভাবে আছে দেখো, √L ইন্টু L প্লাস 1 ইন্টু H/2π। শুধু n এর জায়গায় কি থাকলো? √L ইন্টু L প্লাস 1। এস উপকক্ষে যদি কোনো ইলেকট্রন ঘুরে, উপকক্ষে যদি কোনো ইলেকট্রন ঘুরে, ভালো করে মন দিয়ে শোনো, এই উপকক্ষে যদি কোনো ইলেকট্রন ঘুরে, তাহলে ওর এই কৌণিক ভরবেগের মান কত হবে? এস এর ক্ষেত্রে এল এর মান কত হয়? 0। তাহলে MVR ইকুয়ালস টু √0 ইন্টু 0 প্লাস 1 ইন্টু H/2π ইকুয়ালস টু 0। তাহলে এস উপকক্ষের মধ্যে ইলেকট্রন যখন ঘুরে, যে কোনো এস, এস মানে আমি কি বলেছিলাম, যখন সামনে 1 2 কিছু লিখছি না, তখন সমস্ত এসকেই বলছি, তাই না? যদি আমি পি উপকক্ষের ক্ষেত্রেও সেম হবে। এখানে কিন্তু 2p এর আলাদা, 3p এর আলাদা এরকম হবে না, বা 1s এর আলাদা 2s এর আলাদা এরকম হবে না। এস বলতে যত এস আছে সবারই 0 হবে কৌণিক ভরবেগ। যত পি আছে, পি এর ক্ষেত্রে হবে এল এর মান কত? 1। MVR ইকুয়ালস টু কি হবে? 1 ইন √1 ইন্টু 1 ইন্টু H/2π। তাহলে √2 ইন্টু H/2π, তাই না? তাহলে এরকম আসবে। তাহলে প্রত্যেকের ক্ষেত্রে মানগুলো, ভ্যালুগুলো, এল এর মানটা বসিয়ে তোমরা বের করতে পারবে কোন উপকক্ষে এমভিআর এর মান কি আসছে। আর এস এর ক্ষেত্রে মনে রাখবে, যে কোনো এস দেখ না, এসটা খুব দেয় যেহেতু 0 হয়, তো এটা কিন্তু একমাত্র এস এরই আছে যার 0 হবে, বাকি কারোর কিন্তু আর 0 আসবে না। ঠিক আছে? থ্যাংক ইউ।